আজকে আমরা পড়ব হচ্ছে molecular formula and হচ্ছে structural formula. So the formula of using symbols and the number of atoms of the kind or kinds of elements. একাধিক elements নিয়ে যদি গঠিত হয় তাহলে কি kinds. আচ্ছা, that constitute the molecule of an element or compound is called the molecular formula or chemical formula. তাহলে আমাদের এখানে এই কেমিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার ডেফিনিশন গুলো কি মুখস্থ করতে হবে। তাহলে the formula of using symbols and the number of atoms, যদি যেমন O3 এটা কি মলিকুলার ফর্মুলা, এটা কার মলিকুলার ফর্মুলা? স্যার অক্সিজেনের। ওজোন। জি স্যার ওজোন। তাহলে এটা ওজোন হচ্ছে কি মলিকিউল, আর O2 এটা হচ্ছে কি অক্সিজেনের অক্সিজেন মলিকিউল। আর যদি শুধু ও লিখি অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটমকে বোঝায় অথবা অক্সিজেনের কি এটা সিম্বলকে বোঝায়। তাহলে ও হচ্ছে অক্সিজেনের সিম্বল, O2 দিলে হচ্ছে কি অক্সিজেন মলিকিউল হয়, আর O3 দিলে হচ্ছে অক্সিজেন এর একটা তোমার হচ্ছে কি ভিন্ন রূপ, এটাকে বলা হচ্ছে কি ওজোন বলা হচ্ছে, ওজোন মলিকিউল। We have just learned about it. Again the formula of expressing a molecule through the symbols and bonds. তাহলে সিম্বল থাকবে প্লাস বন্ডস থাকবে of atoms, otherwise known as organization of atoms, is called the structural formula. তাহলে এটা স্ট্রাকচারাল ফর্মুলার জন্য আমরা কি ইয়া করব? The formula of expressing a molecule through the symbols and bonds of atoms is called the structural formula. এটা কি তোমরা হচ্ছে কি ব্র্যাকেটে রাখবে? এটা কি বোঝা গেছে? জি স্যার। হচ্ছে O3, বাট O3 কে যদি আমরা এইভাবে লিখি O, তাহলে এটাকে কি বলবো আমরা? ওজোন মলিকিউলের স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে এখানে সিম্বলস আছে প্লাস বন্ডস আছে। আচ্ছা, সাধারণভাবে এটাকে বলা হয় কি কোভ্যালেন্ট বন্ডস। একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডস কে একটা সাধারণ লাইন দ্বারা এক্সপ্রেস করা হয়। দেখি বোঝা গেছে? সিঙ্গেল বন্ড কি দ্বারা প্রকাশ করা হয়? লাইন দিয়ে, একটা লাইন দ্বারা। আচ্ছা, ফর এক্সাম্পল এই সাধারণত এই বন্ড দিয়ে প্রকাশ করা হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড মলিকিউল গুলো। কোন কম্পাউন্ডকে প্রকাশ করা হয়? কোভ্যালেন্ট, জাস্ট কোভ্যালেন্ট। হ্যাঁ, কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, জি স্যার। আচ্ছা, 3 carbon atoms combine with 8 hydrogen atoms and produce propane molecule. Propane কি জানো? One kind of alkane. নাম শুনছো? এটা লিখো। হ্যাঁ স্যার, জানি না স্যার কি জিনিস ওটা। কি স্যার? আচ্ছা, অ্যালকেনটার নাম লিখো, যেমন আমার পেট্রোল, কেরোসিন, ডিজেল আছে না? তেল, মোম, অয়েল। হ্যাঁ, এগুলো সবগুলো আসলে এটা অর্গানিক কম্পাউন্ডস এর একটা হোমোলোগাস সিরিজের নাম। একটা হোমোলোগাস সিরিজের নাম কি? অ্যালকেন। হোমোলোগাস কি স্যার? আচ্ছা, হোমোলোগাস সিরিজ হচ্ছে একটা কি যৌগের শ্রেণী, কম্পাউন্ড সিরিজ আর কি। যেমন মিথেন, ইথেন, প্রোপেন এগুলো আছে না? এই অ্যালকেনের সাধারণ সংকেত নিচে লিখে নাও। জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন CN H twice N plus 2. শিখছো তোমরা? Yes sir. M will be 1 2 3 4 etc. তাহলে CN H twice N plus 2 এটা কি জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন।
আর এখানে n এর ভ্যালু 1 2 3 ইত্যাদি যদি আমরা পুট করি তাহলে C1 তো বসানোর দরকার নাই, এখানে n এর ভ্যালু 1 বসায় দিলে কি CH4। এই CH4 কম্পাউন্ডের নাম কি? মিথেন। মিথেন নাকি? মিথেন পড়ছো তোমরা? মিথেন। ওকে, লিখছো? যদি এখানে n এর ভ্যালু আমরা 2 পুট করি তাহলে C2H6 হয়। এই কম্পাউন্ডের নাম হবে ইথেন। নাম শুনছো? জি স্যার। জি স্যার, নাম শুনছি। ইথেন। তাহলে এই এখন মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেন হলে কি হবে? 5C3H8 H8। তাহলে এটা হচ্ছে কি এই যে প্রোপেন। বুঝা গেছে? কার্বন নাম্বার যদি C4 তাহলে H কি হবে? 10। তখন নাম কি হয়ে যাবে? বিউটেন। এই চারটা নাম মুখস্থ করো ধারাবাহিক ভাবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। একটু স্যার দাঁড়ান স্যার। জি স্যার। লিখছো না? হ্যাঁ। তাহলে জি স্যার। এর পরের এই যে 5 কার্বন যুক্ত হলে কি নাম হবে? কি স্যার? পেন্টেন। 5 টাকা পেন্টে। তারপরে হেক্সেন নাকি? হ্যাঁ রাইট, হেক্স থেকে হেক্সেন। মেগাটেন। তারপর কি হবে? হেপটেন। তারপরে অক্টেন। রাইট, অক্টেন। অক্টেনের নাম শুনছো? হ্যাঁ স্যার। দেখছো তোমরা অক্টেন? হ্যাঁ স্যার দেখছি। ওই যে পেট্রোলিয়াম যে ফুয়েলের ওখানে স্যার, ফুয়েলের মানে এক ধরনের ফুয়েল হয়। হ্যাঁ ফুয়েল। আচ্ছা, তারপর হচ্ছে কি 9 হলে ননেন। ননেন। হ্যাঁ ননেন। আর 10 হলে কি হবে? ডেকেন। নামের শেষের এনটা হচ্ছে কি? এন অংশটাকে বলা হচ্ছে এখানে কি সাফিক্স। এন কি এখানে? সাফিক্স হিসেবে আসছে। এই নামটা ইম্পর্টেন্ট। নামটা একটা ভালো করে বুঝলে অন্যগুলো ভালো করে বুঝবা। এনটা হচ্ছে কি সাফিক্স। আচ্ছা, আর অ্যালক শব্দটা আছে না? জি স্যার। এই যে কার্বনের নাম্বার অনুসারে অ্যালকের নাম হয়। যদি কার্বন নাম্বার এন এর জায়গায় 1 হয় তাহলে নামটা হয়ে যাবে কি? এই যে এখানে এন অংশটা বাদ দাও, তাহলে কি হচ্ছে? মিথ। তাহলে কার্বন নাম্বার 1 হলে কি হবে? মিথ। অ্যালকের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারবো? মিথ। কার্বন নাম্বার 2 হলে অ্যালকের পরিবর্তে কি হবে? ইথ। তারপর হচ্ছে প্রোপ। হ্যাঁ 3 হলে কি হবে? প্রোপ। 4 হলে বিউট। আচ্ছা 5 হলে পেন্ট। এটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একবারে কি
প্রবেশদ্বার, ডোর। এই অ্যালকেন হোমোলোগাস সিরিজের মাধ্যমে আমরা কি অর্গানিক কম্পাউন্ড গুলো সম্পর্কে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কি জানতে পারবো। তাহলে শুরু হয় কি অ্যালকেন দিয়ে, কি দিয়ে শুরু হয়? অ্যালকেন। আচ্ছা, তো এরকম একটা কম্পাউন্ড হচ্ছে কি আমাদের অ্যালকেনের মধ্যে একটা কম্পাউন্ড হচ্ছে কি প্রোপেন। তাহলে প্রোপেনে কার্বন থাকে কয়টা? 3টা, আর হাইড্রোজেন থাকে কি 8টা। অ্যালকেনের আরেকটা বৈশিষ্ট্য লিখে নাও। অ্যালকেনের আরেকটা বৈশিষ্ট্য যে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকতে পারে, আর কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকবে, এছাড়া আর কোনো ধরনের বন্ড থাকবে না। যেমন দেখো এখানে কার্বন 3টা আছে, এই 3টা কার্বন পরস্পরের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে একটা কি কার্বন চেইন গঠন করে। এটাকে কি বলা হচ্ছে? কার্বন চেইন। কার্বন চেইন। এখন সেটা 5 কার্বন, 6 কার্বন, 10 কার্বন পর্যন্ত হতে পারে না? যদি 4 কার্বন হয় এরকম, 5 কার্বন হলে এরকম। আর ভ্যালেন্সি অফ কার্বন ইন অল অর্গানিক কম্পাউন্ডস ইজ 4। তাহলে কার্বনের ভ্যালেন্সি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সবসময় কত হবে? 4 হবে স্যার। এর কখনো 2 হবে না, সবসময় কি হবে? 4। তাহলে কার্বনের ভ্যালেন্সি যদি 4 হয়, এই যে বন্ড যে আমরা দেই এটা ভ্যালেন্সি অনুসারে দেব। তাহলে কার্বনের ভ্যালেন্সি যেহেতু 4, তাহলে এ কি 4টা সিঙ্গেল বন্ড ফর্ম করবে। বুঝছো কি? 4টা বন্ড ফর্ম করবে না? জি স্যার। তাহলে এই কার্বনের বন্ড দেখা যাচ্ছে কয়টা? একটা আছে। তাহলে এর চারপাশে আর কি আরো 3টা দেব। বুঝা গেছে? 4টা বন্ড 4টা ভ্যালেন্সি প্রকাশ করতেছে। তাহলে এর কি 4টা হলো। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার আসো হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। জি স্যার। তাহলে একটা হাইড্রোজেন একটা ভ্যালেন্সি কি করতে পারে? ফুলফিল করতে পারে, একটা বন্ড করবে। তাহলে কার্বনের যে ভ্যালেন্সি বন্ড গুলো ফাঁকা আছে সেই বন্ড গুলোতে কি হাইড্রোজেন বসায় দেব। প্রথমে যত কার্বন থাকবে ওদের মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে আমরা কি করব? একটা চেইন তৈরি করব। চেইন তৈরি করার পর কার্বনের ভ্যালেন্সি 4 পূরণ করে কার্বনের ভ্যালেন্সির জায়গাগুলোতে কি বসায় দেব? হাইড্রোজেন বসায় দেব। হাইড্রোজেন। এটা কি বোঝা গেছে সবার? ইয়েস স্যার। জি স্যার। This CH3H8 is the molecular or chemical formula of propane. Again, the 3 carbon atoms here bond with each other like a chain, and rest valencies get complete with hydrogen. Clear এখন? Thus, valency of this carbon becomes 4. The structural formula of propane is shown below. এটা structural formula. তাহলে আমাদের এখানে কার্বন দিয়েছি কত? 5টা। তাহলে এটা কার স্ট্রাকচারাল ফর্মুলা? এটা স্যার হচ্ছে 10 10 রাইট। কার্বন নাম্বারটা শুধু খেয়াল করবা, আর হিসাব করার দরকার নেই। কার্বন নাম্বার যদি 5 হয় 10 7 হলে কি হবে? স্যার হচ্ছে আরে হেপটেন। তাহলে এই 10টা কার্বনের নাম আমাদের মুখস্থ করতে হবে। মিথ, ইথ, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, অন, ডেক। ওকে? এবার যদি 3 কার্বন হয় তাহলে নাম কি হবে? 3 কার্বন হলে স্যার প্রোপেন। প্রোপেন। আর যদি 2 কার্বন হয় তাহলে স্যার ইথেন। ইথেন রাইট। এখন মুখস্থ করে ফেলবা। ওকে? আচ্ছা, again the molecular formula of water is H2O. এটা তো জানাই আছে। তাহলে H2O এখানে সবসময় আগে সেন্ট্রাল অ্যাটমটা আমরা লিখব। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সি 2। তাহলে অক্সিজেন কয়টা বন্ড ফর্ম করবে? 2টো। আর এখানে কি হবে? 2 বন্ডে 2টা হাইড্রোজেন থাকবে। তাহলে এটাই হচ্ছে পানির কি স্ট্রাকচারাল ফর্মুলা। স্যার। এখন আমি যদি তোমাদেরকে বলি যে
H2O2 এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা কি হবে? স্যার আঁকি একটু। হুম হাইড্রোজেন পারঅক্সাইড পাইছি স্যার। কি করছো? স্যার দেখাই ভিডিও অন করে। আচ্ছা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্লার। না না দাঁড়াও, আমি ইয়া করতেছি, মানে আমার শেয়ারিং স্যার এই দেখেন স্যার। আচ্ছা স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে দেখছি। আচ্ছা সবার দেখা গেছে কি? জি স্যার দেখছি। আচ্ছা তাহলে এভাবে আমরা যে কোনো কম্পাউন্ডের কি করতে পারি? স্যার প্রথমে আমাদেরকে ধরো ওই যে মেইন যে ইয়াটা আছে ওইটা দেখতে হবে। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমটা আগে লিখে, সেন্ট্রাল অ্যাটম কিভাবে বুঝবো? একটা মলিকিউলের মধ্যে যে এলিমেন্টের ভ্যালেন্সি হাইয়েস্ট, তাহলে মলিকিউলের মধ্যে স্যার যে এলিমেন্টের ভ্যালেন্সি হাইয়েস্ট সেটা সেন্ট্রাল অ্যাটম হয়ে যায়। আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় যে Al2O3, এটাকে মনে করো আমরা কোভালেন্ট কম্পাউন্ড ধরে স্ট্রাকচারাল ফর্মুলা অঙ্কন করব। কি স্যার আরেকবার? আচ্ছা বুঝছি। Al2O3 এই কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা কি হবে? একটু স্যার দাঁড়ান, আমি একটা নোট লিখতেছি। ওই যে স্যার ওই এলিমেন্টের যেটা ইয়া ওইটা লিখতেছি। আচ্ছা স্যার ওই ভ্যালেন্সি হাইয়েস্ট কি বলেন জানি? আচ্ছা সেন্ট্রাল অ্যাটম। তাহলে যে এলিমেন্টটার হচ্ছে কি ভ্যালেন্সি হাইয়েস্ট হয় সেটাই হয় কি কোন একটা। বুঝছি স্যার। সেন্ট্রাল অ্যাটম টার্মটা মনে পড়তেছিল না। বুঝছি বুঝছো? হ্যাঁ স্যার ওই টার্মটা যেটা আছে ওইটাই মনে। সেন্ট্রাল অ্যাটম টার্ম মনে ছিল না? হ্যাঁ ও ও ও আর এখানে হচ্ছে এ দুই পাশে। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3। স্যার এটা হয় নাই। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি যে 3 সেটা তো ফুলফিল করো নাই। একটু স্যার দাঁড়ান, তাহলে অ্যালুমিনিয়াম আগে লেখা উচিত। রাইট, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, এটাই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হবে। জি স্যার। হ্যাঁ স্যার হবে স্যার, মানে উল্টাটা দেখছিলাম। দেখা যায় না। আচ্ছা তোমার এটা হয় না, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিটা এখনো 3 ফুলফিল হয় নাই। আরে ভাই তিনটা হ্যান্ড লাগবে তো। কিন্তু এটা তো দুইটা হাত লাগবে সবগুলোতে। অ্যালুমিনিয়াম হবে 2টা হ্যাঁ। আর অক্সিজেন হবে 3টা। আচ্ছা আমি একটু বুঝতে পারিনি। খেয়াল করো। অক্সিজেন স্যার 3টা। অ্যালুমিনিয়াম। আচ্ছা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অ্যালুমিনিয়াম, এটার সাথে আসলে অক্সিজেনের মাধ্যমে আরেকটা অক্সিজেনের মাধ্যমে 2টা অ্যালুমিনিয়াম যুক্ত থাকবে, সরি অ্যালুমিনিয়াম। আচ্ছা স্যার দেখেন। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অক্সিজেন অ্যাটম আছে কয়টা? 3টা না? অক্সিজেন অ্যাটম 3টা থাকবে, অ্যালুমিনিয়াম 2টো থাকবে। বুঝছো কি? আচ্ছা এই পাশে একটা অক্সিজেন দাও, এই পাশে একটা অক্সিজেন দাও। এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম 2টো আছে, এখানে অ্যালুমিনিয়াম 2টো আছে, অক্সিজেন 3টা আছে, অক্সিজেন 3টাই আছে। আবার অক্সিজেনের ভ্যালেন্সি 2, অক্সিজেন 2টা বন্ড ফর্ম করছে না?
ও ডাবল বন্ড বুঝছি স্যার। ফর্ম করবে, জি স্যার। একটা অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করতেছে আর একটা অক্সিজেন কি সিঙ্গেল বন্ড ফর্ম করতেছে। এখানে স্যার দুইটা অক্সিজেন ডাবল ফর্ম করলাম। ওকে, জি স্যার। আচ্ছা তিনটা অক্সিজেনই তো ডাবল বন্ড ফর্ম করতেছে না? না, স্যার এই এইটা দেখেন তো। এই অক্সিজেনের সিঙ্গেল বন্ড দুটো ফর্ম করছে, এটা ডাবল বন্ড ও না। আচ্ছা, মানে ওখানে আলাদা আলাদা করে কাউন্ট হবে? হ্যাঁ, আলাদা আলাদা করে, আর এটা একসাথে দুইটা থাকার কারণে এটাকে বলা হয় ডাবল বন্ড। আচ্ছা স্যার, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড ওই জিনিসটা মানে আসলে কিভাবে হয় এমনিতে? আমরা তো বন্ডিং করব। স্যার ও এটা কি আচ্ছা, স্যার? বুঝছি। স্যার আমারটা হবে। দেখাচ্ছ, ই দেখাও দেখি। অ্যালুমিনিয়ামের ওখানে কিভাবে হয়? না, এটা হয়নি, অ্যালুমিনিয়াম দুটো একসাথে তিনটাই একসাথে যুক্ত থাকবে না। অ্যালুমিনিয়াম একসাথে থাকতে পারবে না। না না, কার্বনের মতো অ্যালুমিনিয়াম থাকতে পারবে না এখানে। আচ্ছা, খেয়াল করো, এখানে যদি বলা হয় P4 মলিকিউল, এখানে P4 এটা হচ্ছে ফসফরাস মলিকিউল, জি স্যার। এখানে ফসফরাস গুলো একসাথে থাকবে, ফসফরাস গুলো কি থাকবে, একসাথে থাকবে। থাকবে। আচ্ছা, তাহলে P4 এ কয়টা ফসফরাস আছে? চারটা। চারটা ফসফরাস একসাথে থাকবে, এবং এখানে ফসফরাসের ভ্যালেন্সি হবে 3। ভ্যালেন্সি অফ ফসফরাস কি হবে? 3। আচ্ছা, সালফার মলিকিউল S8, এখানে সালফারের ভ্যালেন্সি কি হবে? 4 নাকি? সালফারের ভ্যালেন্সি 2। সালফারের ভ্যালেন্সি কি 2 3 6 4 6 না? সাধারণত লোয়েস্টটা হয় কি, এই যে এটাকে বলা হয় কি এই O2, এটা হচ্ছে কি ডাইঅ্যাটমিক মলিকিউল, ঠিক আছে, ডাইঅ্যাটমিক মলিকিউল। আর যদি একটা এলিমেন্ট নিয়ে একটা মলিকিউল গঠিত হয়, এখানে মলিকিউল আছে কি একটাই সালফারি, এখানে ও মলিকিউল আছে কি অক্সিজেনে, এখানে মলিকিউল আছে ফসফরাসে, অন্য কোনো এলিমেন্ট, সরি অন্য কোনো এলিমেন্ট নাই, এলিমেন্ট একটাই আছে, এলিমেন্ট আছে কি ফসফরাস, এলিমেন্ট আছে কি অক্সিজেন, এলিমেন্ট আছে সালফার, অন্য কোনো এলিমেন্ট নাই। এদেরকে আমরা কি বলবো? ফান্ডামেন্টাল কি মলিকিউল। ওকে, আর যখন HCl হবে, এটাও একটা মলিকিউল, বাট এটা কি একই এলিমেন্ট দ্বারা গঠিত না ভিন্ন দুইটা ভিন্ন এলিমেন্ট আছে। দুইটা স্যার। কম্পাউন্ড মলিকিউল। কম্পাউন্ড মলিকিউল। হ্যাঁ। ওকে, জি স্যার। তার মানে এটা কি একটা কি কম্পাউন্ড, কম্পাউন্ড এটা কি কম্পাউন্ড ফর্ম করছে, বাট এটা কম্পাউন্ড না। এটা কি কম্পাউন্ড? না। মলিকিউল, না বাট তো এটা কি কম্পাউন্ড না। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি, অক্সিজেন মলিকিউল যখন হবে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি এখানে 2, লোয়েস্ট ভ্যালেন্সি যেটা থাকবে এলিমেন্টের সেটাই হচ্ছে কি ফান্ডামেন্টাল মলিকিউলের মধ্যে থাকবে। অক্সিজেন দুটো অ্যাটম কিভাবে থাকবে? ডাবল মানে বন্ড। স্যার ফান্ডামেন্টাল মলিকিউলে স্যার হচ্ছে আপনার লোয়েস্ট ভ্যালেন্সিটা কাউন্ট করব? লোয়েস্ট ভ্যালেন্সি কাউন্ট হবে। যেমন যদি বলা হয় N2, আর নাইট্রোজেনের লোয়েস্ট ভ্যালেন্সি কোনটা? আর 1। না না, এই ভ্যালেন্সি ভালোভাবে পড়তে হবে তো। 3 বলা হয়নি? জি স্যার। নাইট্রোজেনের ভ্যালেন্সি নাইট্রোজেন কত? 3 তাহমিদ বলো। জি স্যার। 3 আর 5 নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3 5, তাহলে লোয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে এখানে Three, sir. একটা নাইট্রোজেন কয়টা বন্ড ফর্ম করবে? 3টা স্যার। তাহলে এখানে তো অ্যাটম আছে দুইটা, এই যে দুইটা অ্যাটম লিখলাম, একটা প্রতীক দিলে একটা অ্যাটমকে বোঝায় যে এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, বুঝছো কি?
জি স্যার। তাহলে এখানে দুটো অ্যাটম আছে, এই দুটো অ্যাটমের মাঝখানে কি হবে? অবশ্যই ট্রিপল বন্ড হবে। হ্যাঁ। ক্লিয়ার বিষয়টা? জি। হ্যাঁ ধরো ক্লোরিন মলিকিউল, তাহলে কি ক্লোরিনের ভ্যালেন্সি কত? লোয়েস্ট ভ্যালেন্সি 1 1। তাহলে এখানে 3, দুটো 5, ক্লোরিন থাকবে। 1 হ্যাঁ, এটা এখানে কি অ্যাটম দুটো আছে, তাহলে পাশাপাশি দুটো অ্যাটম লিখলাম আমরা। আর অ্যাটম দুটোর মধ্যে বন্ড ফর্ম হবে একটা, তাহলে এর ভ্যালেন্সি 1, এর ভ্যালেন্সি 1। একটার বেশি বন্ড ফর্ম করতে পারবে না। বুঝা গেছে? হুম। জি স্যার। এখন আমার বিষয় হচ্ছে P4, এখানে ফসফরাসের ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে একটা ফসফরাস 3টা বন্ড ফর্ম করবে, তাহলে 4টা ফসফরাস কিভাবে থাকবে? এটা ভালো করে খেয়াল করো। yes sir একটা, দুটো, তিনটা। একটা ফসফরাস কয়টা বন্ড ফর্ম করছে এখানে? একটা করেই করছে। হুম? একটা করে করছে না? এখানে তো দুইটা একটা করেই করছে। আচ্ছা, এটাকে আরেকটু দুইটা করে আমরা করছে। যদি এভাবে দুইটা লিখি, করে করছে, দুইটা করে করছে স্যার, দুইটা দুইটা করে। করে বন্ড ফর্ম করছে না? আমরা একটু জি স্যার। ত্রিভুজের মতো করে Yes. লিখলাম। এটা একটা সুবিধা হচ্ছে, আমরা একটা বিষয় বুঝতে পারবো। ফসফরাস তো স্যার 4টা। 4টা, এবং প্রত্যেকটা ফসফরাস একটার সাথে আরেকটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে উপরের দিকে যদি হ্যাঁ, একটা ফসফরাস তিনটা দেখি, বন্ড থাকবে। তাহলে এই একটা, দুইটা, তিনটা। এখন কি গঠনটা বোঝা যায়? ও স্যার হচ্ছেই। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক থাকবে। সিঙ্গেল বন্ডের মাধ্যমে কি যুক্ত থাকবে, মানে অনেকটা বিষয়টা তুমি যদি একটা ফসফরাস অ্যাটমকে একটা যদি কি মার্বেলের সাথে তুলনা করো, কিসের মতো? মার্বেল। তাহলে মনে করো এই যে একটা মার্বেল, এর পাশে কি আছে? আরেকটা মার্বেল আছে, ফসফরাস। তার পাশে আরেকটা মার্বেল আছে। এই যে এখানে স্পর্শ করছে, এখানে Yes, একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। তাহলে তিনটা ফসফরাস কি করছে? তিনটার সাথে তিনটা বন্ড ফর্ম করছে। এখন মনে করো একটা তোমরা কি এই যে ট্রিপড যুক্ত একটা চুলা দেখছো, মনে করো তিনটা কি আছে, পা আছে, এরকম চুলা দেখছো না? এর উপরে যদি কোনো একটা ডেস্ক বসাও, ডেস্কটা কি করে? চুলার তিনটা অংশকে যুক্ত হয় না? তাহলে এখন এর উপরে যদি একটা জাস্ট মার্বেল বসায় দাও, তাহলে মার্বেলটা কি করবে? নিচের হ্যাঁ স্যার নিচে তিনটা মার্বেলকেই কি স্পর্শ করবে না? তাহলে এখানে আসলে 4টা ফসফরাস অ্যাটম আছে, আর 4টা পরস্পরের সাথে কি সিঙ্গেল বন্ডের মাধ্যমে একটা ফসফরাস কি অ্যাটম হয়ে মলিকিউল হয়ে গেছে। তাহলে S8 যে আমরা বলি, S8। আচ্ছা, তাহলে এখানে 8টা সালফার কি হবে? পরস্পরের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, প্রত্যেকে প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে না, এটা সম্ভব না। এখানে খেয়াল করো, এস 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 এস, একটা ডব্লিউর মতো কি কম্পাউন্ড ফর্ম করছে। বোঝা গেছে? তার মানে এখানে মনে করো এরকম একটা আছে, তার পাশে এখানে আছে, এখানে একটা আছে, আমরা ওই মিটিং এ আছি এখনো না? জি স্যার। আচ্ছা, আর আমি 4 মিনিট সম্ভবত, আহ, 3 মিনিট আর সময়। আচ্ছা যাই হোক, খেয়াল করো এস এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। তাহলে একটা, স্যার ওটা তো স্যার ফুলফিল হইলো না। হ্যাঁ, তিনটা, তাহলে কি হবে? এই যে 4টা প্লাস
একটা এরকম থাকবে আর কি। আচ্ছা, মানে অনেকটা হচ্ছে কি S8টা কিসের মতো থাকবে এটা ঠিক গঠনটা এখানে দেখানো যাচ্ছে না। আচ্ছা, মানে নিচের স্যার দিকে কি? লিখে দেখা কটা হলো? 6টা, 7টা, 8টা। এটাকে একটু ভাঁজ থাকবে, এটার মধ্যে ভাঁজ থাকবে। এখানে একটা অ্যাটম অপর কি দুইটা অ্যাটমের সাথে যুক্ত থাকবে, তাই না? পাশাপাশি দুইটা অ্যাটমের সাথে যুক্ত থাকবে। তাহলে এটা একটা কি করবে? সাইকেল ফুলফিল করবে। একটা জাস্ট সাইকেল ফুলফিল করবে, বাট এটা কি হবে না একবারে যা তোমার প্লেনার হবে না, প্লেনার হবে না, এটা একটু বুঝছি। উঁচু নিচু থাকবে। বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, আমরা এভাবেই কি করতে পারি, তোমার মনে করো অ্যালকেন, আরেকটা দেই, জাস্ট হচ্ছে মনে করো C7H কি হতে পারে? 16 হতে পারে। ওটা স্যার একটা স্যার ইয়া হবে, মানে ধরেন বক্সের মতো হবে শেপটা। হুম, এটা কিরকম হবে? 7টা কার্বন থাকবে, তাহলে একটা কার্বন চেইন গঠন করবে সিঙ্গেল বন্ড দিয়ে, তাই না? আচ্ছা, সিঙ্গেল বন্ড দিয়ে কার্বন চেইন হলো। কার্বনের বাকি হ্যান্ড গুলো কি? হ্যান্ড গুলোকে, বন্ড গুলোকে আমরা অনেক সময় হ্যান্ড বলে থাকি। হুম, যে একটা কার্বনের 4টা ভ্যালেন্সি, 4টা হ্যান্ড, 4টা বন্ড। তাহলে এখানে কি করবে? তাহলে এটা এটা কোন কম্পাউন্ড, নাম কি? স্যার আচ্ছা স্যার হেপটেন। হেপটেন, রাইট। আচ্ছা, এর পাশাপাশি আমি একটা বিষয় জাস্ট শেখাতে চাচ্ছি। মনে করো একটা হেপটেনের দুটা হাইড্রোজেন অ্যাটম কোনোভাবে বন্ড ব্রেক করে চলে গেছে, পাশাপাশি দুইটা হাইড্রোজেন অ্যাটম। তাহলে ওই দুটা কার্বনের মধ্যে একটা কি ডাবল বন্ড তৈরি হতে পারে, কারণ কার্বনের ভ্যালেন্সি তো 4। তখন 4 ফুলফিল করার জন্য যে 1 2 3 ছিল, 1 2 3 ছিল, তাহলে এখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে। এর হ্যান্ড আর এর হ্যান্ড মিলে কি একটা বন্ড তৈরি করছে। বুঝা গেছে কি? আচ্ছা, আমি এখন তোমাদেরকে যে বিষয়টা শেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালকিন ফরমেশন। যে যদি অ্যালকেন আছে না, অ্যালকেনের পাশাপাশি দুই কার্বন থেকে কি, যে কোনো পাশাপাশি দুই কার্বন থেকে অ্যাডজাসেন্ট কার্বন হচ্ছে কি, এই এ কার্বন, এটা বি কার্বন, আর এটা মনে করো সি কার্বন। তাহলে এ কার্বন আর বি কার্বন হচ্ছে অ্যাডজাসেন্ট কার্বন। এ আর সি কার্বন কি অ্যাডজাসেন্ট? না তাহলে অ্যালকিন ফরমেশনের জন্য অ্যাডজাসেন্ট কার্বন থেকে হাইড্রোজেন যেতে হবে, হাইড্রোজেনকে কি অপসারণ করতে হবে, ইলিমিনেট করতে হবে। ওয়েট, আমরা তো স্যার অ্যালকেন শিখলাম, স্যার অ্যালকিন কি এখন শিখছি? অ্যালকিন শিখতেছি, অ্যালকিন একটু শিখাই দেই, তাহলে ইয়াটা বুঝতে সুবিধা হবে। মনে করো এখানকার অ্যালকিন হাইড্রোজেন আর মানে কি? এখানকার হাইড্রোজেন চলে গেল, এটা অ্যালকেন ছিল না, প্রোপেন ছিল। এখন এই সেটাই তো, এটা তো প্রোপেনের ইয়া। আবার দেখো, হ্যাঁ বুঝছি, হ্যাঁ স্যার বুঝছি স্যার। তাহলে তো পাশাপাশি দুই কার্বন থেকে কি চলে যাচ্ছে, দুটা হাইড্রোজেন চলে গেল। তাহলে এখানে একটা কি ডাবল বন্ড ফর্ম হবে। যখন একটা দুটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে, তখন ওই হাইড্রোকার্বন, এদেরকে বলা হয় হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। একটু দাঁড়ান, দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকলে সেটাকে হাইড্রোকার্বন না বলা না হয় না, নাকি? আমি বললাম কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে কি বলা হয়? হাইড্রোকার্বন। স্যার আর এই হাইড্রোকার্বন গুলোর মধ্যে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তখন তার নাম হয়ে যায় অ্যালকিন। এখানে ও অ্যালক শব্দটা ঠিক আছে, কিন্তু নামের শেষের কি সাফিক্স কি আসছে? ইন, সাফিক্সটা একটু চেঞ্জ স্যার হয়ে গেছে। দাঁড়ান লিখে নি। হুম,
বন্ড তাহলে হাইড্রোকার্বনে কার্বনে ডাবল বন্ড। হ্যাঁ, কার্বন কার্বন ডাবল বন্ড যদি বিদ্যমান থাকে তখন কি নাম হবে? অ্যালকিন। এই সাফিক্সটা চেঞ্জ হয়ে এন থেকে কি হয়ে যায়? ইন। আগে ছিল সাফিক্স এন, এখন সাফিক্স হয়ে গেছে কি? ইন। ইন। আচ্ছা, তাহলে অ্যালকিন যখন হবে, আমাদের অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা কি ছিল? সিএন এইচ টুয়াইস এন প্লাস 2 ছিল না? অ্যালকেন ছিল এটা, অ্যালকেনের জেনারেল ফর্মুলা এটা ছিল। তাহলে এইখান থেকে যদি এই দুইটা হাইড্রোজেনকে আমরা বাদ দেই, প্লাস 2টাকে বাদ দেই, কি হয়? এইচ টুয়াইস এন। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন। কার জেনারেল ফর্মুলা? জি স্যার। তাহলে সিএন এইচ টুয়াইস এন এটা অ্যালকিনের জেনারেল ফর্মুলা। এখন দেখো, তাহলে এই যৌগটা, এই কম্পাউন্ডের নাম কি হবে? কার্বন কয়টা আছে? কার্বন স্যার 3টা। তাহলে এই অ্যালকের জায়গায় বসবে কি? প্রোপ। অ্যালক শব্দটার জায়গায় বসবে কি? প্রোপিন। তাহলে নাম হয়ে যাবে প্রোপিন। বোঝা গেছে কি? জি স্যার। তাহলে এভাবে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন হতে পারে। তবে মিথেনে যেহেতু কার্বন একটা, মিথেনে তো কার্বন কার্বন ডাবল বন্ড হতে পারে না, এজন্য মিথিন হবে না। বোঝা গেছে তোমাদের? তখন কি হবে স্যার? তখন তো হবেই না। মিথিনের এক কার্বন যুক্ত অ্যালকিন হয় না, তাহলে অ্যালকিন শুরু হয় হবে না, 2 হবে না। কার্বন থেকে। এখন তোমাদেরকে যদি বলা হয় C5H10, তাহলে এটার নাম কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, এটা স্যার অ্যালকিন। হচ্ছে আপনার, বুঝলাম না। মানে এই কম্পাউন্ডটার নাম এটা অ্যালকিন স্যার। অ্যালকিন। তাহলে অ্যালকিন হিসেবে নাম হবে কি? পেন্টিন। আচ্ছা, পেন্টিন। হ্যাঁ, পেন্টিন। বিষয়টা কি বুঝছো? জি স্যার। যেহেতু এটা কোন সাধারণ সংকেতের সাথে মিলে? সিএনএইচ টুয়াইস এন এর সাথে মিলে না? এই জেনারেল ফর্মুলার সাথে মিললে সেটা হবে কি? অ্যালকিন। আর মনে করো যদি C5 হইতো, জাস্ট এবার কি কম্পারিজন H12 হতো, তখন এটা কোন হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত হইতো? তখন স্যার পেন্টেন। পেন্টেন। তার মানে কি এই পেন্টেন হচ্ছে কি একটা হোমোলোগাস সিরিজ? না, পেন্টেন হচ্ছে কি হোমোলোগাস সিরিজ, হচ্ছে অ্যালকেন এর অন্তর্ভুক্ত। জি স্যার। তাহলে এর জেনারেল ফর্মুলা CnH টুয়াইস n প্লাস কি 2। এটা কি বোঝা গেছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, আমরা পেন্টিনের যদি স্ট্রাকচারাল ফর্মুলা লিখি, কি লিখবো? কার্বন কয়টা? 5টা। তাহলে সিঙ্গেল বন্ড দিয়ে প্রথমে লিখে ফেলবো কার্বন চেইন। আর যেহেতু পেন্টিনে ইন আছে, ইন থাকলে বুঝতে হবে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। তাহলে যে কোনো দুটো কার্বনের মধ্যে আমরা আগে একটা কি ডাবল বন্ড দেব। কোন দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড দেব? ইচ্ছা। আচ্ছা, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। তাহলে একটা দিলাম। এখন কার্বন হচ্ছে কি ভ্যালেন্সি 4, তাহলে এই কার্বন একটা বন্ড ফর্ম করছে, আর কতটা বন্ড ফর্ম করতে পারে? আর 3টা। 3টা। এই কার্বন কয়টা বন্ড ফর্ম করছে? একটা না 2টা, 3টা করবে। 3টা করবে। 3টাই করছে স্যার। তাহলে আর একটা করবে। এই কার্বনটা আর একটা করবে। একটা করবে। ওটাও 3টা করছে। এটা এটা আর 3টা করবে স্যার। আর আর একটা একটা করবে, 2টা করবে, 2টা করবে। দুটো করবে। আর এই কার্বন? আর ওটা স্যার 3টা করবে। আর 3টা করবে এটা। ওকে, তাহলে এটা 3টা করবে। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা এভাবে স্ট্রাকচারাল ফর্মুলা দিই। তাহলে এখন তোমাদেরকে একটা বিষয় বুঝাইছি
বুঝাইতে পারছি যে আমার মনে হয় অ্যালকিনটা বুঝছো। তাহলে তোমরা হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন এগুলা তৈরি করতে পারবে না? জি স্যার, পারবো স্যার। ওকে, আচ্ছা, আমাদের এই ছিল হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলার বিষয়ে। এখন আমরা বইতে আরেকবার ফিরে যাই। আসলে অসংখ্য কম্পাউন্ড আছে যাদের স্ট্রাকচারাল ফর্মুলা একদিনে শেষ করা যাবে না। আমাদের বেসিক ধারণাটা থাকলে আমরা আস্তে আস্তে এটা কি তৈরি করতে পারবো। আচ্ছা, যদি জি বলা স্যার। হয় সালফার ট্রাইঅক্সাইড, এখানে সালফারের ভ্যালেন্সি কত? ফোর। না, সালফারের ভ্যালেন্সি তাহলে টু। 246 হয়, টু তাই না? স্যার, টু স্যার। সালফার আর অক্সিজেন, যদি সালফারের তো স্যার 6 হয়, আপনি কি স্যার অক্সিজেনের স্যার তাহলে ওটা কি স্যার আপনি নিচে টু লেখছেন নাকি থ্রি? এটা তো 3। ও, আপনি ট্রাই অক্সাইড বলছেন? ট্রাই অক্সাইড বলছি, ট্রাই। Right. আমি এটা কি স্যার ডাই। এটা কি বোঝা গেছে? তাহলে এখানে সালফারের ভ্যালেন্সি কত? 6। সালফারের ভ্যালেন্সি হচ্ছে কি 6। তাহলে এটার স্ট্রাকচারাল ফর্মুলা কি হতে পারে? এই যে সালফার সেন্ট্রাল অ্যাটম, আর অক্সিজেন কয়টা আছে আসলে? 3টে না? জি স্যার। তাহলে সেন্ট্রাল অ্যাটমের সাথে স্যার প্রথমে সবগুলোর একটা সাথে স্যার ডাবল ডাবল। তার মানে সবগুলোই কি ডাবল বন্ড হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে অনুরূপ ভাবে যদি বলা হয় যে সালফার ডাইঅক্সাইড, তাহলে এটা তো সহজ। সালফার, আর এখানে সালফারের ভ্যালেন্সি 4, অক্সিজেন আছে 2টো, তাহলে এর সাথে একটা, এর সাথে একটা, এর সাথে দুইটা, ওর সাথে এরকম, তাহলে 4টা হলো। দুইটা। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে তোমরা কিছু কম্পাউন্ডের ইয়া করবা, যে POCl3, COCl2, SOCl2, এই কম্পাউন্ড গুলো লিখে নাও। একটু স্যার দাঁড়ান লিখতেছি। সি ও সি এল জি স্যার, লিখছি। লিখছো? এস ও সি এল। আচ্ছা, ধরো K2Cr2O7, এটা বড় হয়ে গেছে, তাই না? এখানে সেন্ট্রাল অ্যাটম কে বড় তো? আচ্ছা স্যার, এন স্যার ক্রোমিয়াম এখানে সেন্ট্রাল অ্যাটম ক্রোমিয়াম, পটাশিয়াম। না পটাশিয়ামের তো ভ্যালেন্সি 1, না 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 স্যার, ওটা বলিনি। অক্সিজেন 2। ক্রোমিয়াম আমি আগেই বলছি। আচ্ছা, ক্রোমিয়াম হচ্ছে পটাশিয়াম 6, ক্রোমিয়াম কি 6। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এখানে স্ট্রাকচারাল ফর্মুলাটা আসলে কি হবে? স্ট্রাকচারাল ফর্মুলাটা হবে এরকম, ক্রোমিয়াম। আচ্ছা, এখানে দুটো ক্রোমিয়ামের মাঝে একটা অক্সিজেন থাকবে, একটা কি থাকবে? অক্সিজেন। অক্সিজেন এই ক্রোমিয়ামের ভ্যালেন্সি আসলে কত? 6। 6। তো মানে হ্যাঁ বুঝছি। তাহলে ক্রোমিয়ামের ভ্যালেন্সি 5 হয়ে গেছে, আরেকটা লাগবে। আর একটা অক্সিজেন আরেকটা লাগবে। এখানে, এখানে আরেকটা অক্সিজেন। তাহলে টোটাল ক্রোমিয়ামের ভ্যালেন্সি কত হয়েছে? 1 2 3 4 7টা। ঠিক আছে স্যার। 7টা হয়েছে। এখন অক্সিজেনের ভ্যালেন্সি কি 2 ফুলফিল হয়েছে? 2 স্যার, 2 স্যার। তাহলে 2 ফুলফিল করার জন্য এখানে একটা অক্সিজেনের সাথে পটাশিয়াম, এখানে একটা অক্সিজেনের সাথে পটাশিয়াম। তাহলে এখন দেখো ক্রোমিয়ামের ভ্যালেন্সি এখানে আসলে 6। আচ্ছা, ক্রোমিয়ামের ভ্যালেন্সি 6, পটাশিয়ামের ভ্যালেন্সি 1, আর অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে কত? 2। বাট জি স্যার। ক্রোমিয়াম অ্যাটম আছে টোটাল 2 অ্যাটম নাম্বার, পটাশিয়াম অ্যাটম নাম্বার 2, আর অক্সিজেনের অ্যাটম নাম্বার কি 7। এগুলো সবগুলো মিলাতে হবে একটা কম্পাউন্ডের মধ্যে। ওকে, তাহলে তোমরা এইভাবে MnO4
এই কম্পাউন্ডটা করবে, এটার নাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। কি নাম? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। potassium permanganate, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট। আচ্ছা, এগুলো এটার একটু স্ট্রাকচারাল ফর্মুলা ট্রাই করবা। ওকে, আচ্ছা আমরা আরেকটা বিষয় একটু শুরু করি, অক্টেট রুল এন্ড ডুয়েট রুল। এখানে বলা হচ্ছে all elements tends to make the electronic configuration of inert gases at their outermost energy level. তোমাদের ভ্যালেন্সি Yes. সম্পর্কে একটা বিষয় হয়তো বলছিলাম কি বলি নাই আমার মনে নাই, যে আমরা যদি অ্যাটমিক নাম্বার গুলো জানি, কি নাম্বার? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। এটা মনে করো হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, আচ্ছা তারপর হচ্ছে কি লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন, boron, কার্বন, carbon, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, তারপর কি আছে chlorine and নিয়ন না? neon. আচ্ছা এটা জি, নিয়ন স্যার। লিখলাম, নিয়ন। ওকে, তারপরটা কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সিলিকন, সালফার, ক্লোরিন, তারপর কি আছে আর্গন না? জি, আমি স্যার। ইনার্ট গ্যাসের লাইনটা বড় করে দিয়েছি তাই না? আর্গন, তারপর হচ্ছে স্যার ক্যালসিয়াম। পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, হ্যাঁ স্যার, সরি, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্যালসিয়াম। স্যার 20, আচ্ছা ওকে, আর্গন এখন 18। দেখো খেয়াল করো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, 5, তারপর কার্বন হচ্ছে 6, 7, 8, 9, 10, সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন কত 14, তারপর 14, ফসফরাস 15, হচ্ছে 15, সালফার হচ্ছে 16, ক্লোরিন হচ্ছে কি 17, 17, আর আর্গন হচ্ছে 18, আর্গন 18, পটাশিয়াম 19, তারপর কি আছে 20। ওকে, ক্যালসিয়াম 20। এই 20টা এলিমেন্টের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবা, যে ভ্যালেন্সির যে বিষয়টা আছে, যে এটা মনে করো হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। এখন পাশের যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। এদের ডিফারেন্সটাই হচ্ছে হাইড্রোজেনের কি, হাইড্রোজেনের মানে একবারে নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাসটা থাকবে, নিয়ারেস্ট কোন একটা এলিমেন্টের নিয়ারেস্ট কি ইনার্ট গ্যাস, Inert gas, এর মধ্যে যে inert অ্যাটমিক gas নাম্বারের পর্যন্ত যাইতে স্যার ডিফারেন্স, যত স্যার অ্যাটমিক নাম্বার হয় ওটা। সেটাই হচ্ছে ভ্যালেন্সি। তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত হবে? 1। আর হিলিয়ামের ভ্যালেন্সি কত? তাহলে 0, কারণ এটা তো ওর নিজেই ইনার্ট গ্যাস। তাহলে লিথিয়ামের ভ্যালেন্সি কত? লিথিয়াম স্যার 1, 1, বেরিলিয়াম, 2, বোরন, 3, কার্বন, কার্বনের হচ্ছে 4, তাহলে 4, নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে স্যার এই দিক 3, দিয়ে দেখো নিয়ারেস্ট 3, নিয়ারেস্ট 3, আর এই দিক দিয়ে যদি দেখো তাহলে কি 5 হয়। ওকে, অক্সিজেন কত? অক্সিজেন স্যার 2, আর ফ্লোরিন কত? ক্লোরিনের 1। 1, তাহলে এখানে 1, সোডিয়াম হবে 1, ম্যাগনেসিয়াম হবে 2, অ্যালুমিনিয়াম হবে 3, সিলিকন হবে কি 4, ফসফরাস 4, হবে কি 5, সালফার 6 পর্যন্ত হতে পারে, আর ক্লোরিন 7 পর্যন্ত হতে পারে। এগুলো হচ্ছে কি থার্ড সেল হচ্ছে এদের ভ্যালেন্স শেল। আর এই দিক দিয়ে যদি চিন্তা করি যে সিলিকন, আচ্ছা ফসফরাসটা কি হয় 3ও হতে পারে, এটার সাথে যদি তুলনা করো। সালফারটা কি হতে পারে 2ও হতে পারে না, এই দিকটার সাথে তুলনা করলে। আর্গনের সাথে তুলনা করলে কি 2, 1, আর ক্লোরিনের ক্ষেত্রে তুলনা করলে কি 1। বোঝা গেছে? জি স্যার, জি স্যার। আচ্ছা
এখন দেখো এখানে বলছে all elements tends to make the electronic configuration of inert gas. হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আছে কি হিলিয়াম। এই হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি লাভ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? একটা ইলেকট্রন রিসিভ করতে হবে, স্যার হচ্ছে লাস্ট শেলটা ফুলফিল করতে হবে। ফুলফিল করতে হবে। তাহলে আছে এক, এর ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে গেলে আরো একটা ইলেকট্রন দরকার, তাহলে আরেকটা ইলেকট্রন এ কি করবে? রিসিভ করবে। তাহলে ঠিক আছে বিশেষ করে at their outermost energy level, এনার্জি লেভেলটা হাইড্রোজেনের হচ্ছে কি 1s1 আর হিলিয়ামেরটা হচ্ছে কি 1s2 1s2। তাহলে এই হাইড্রোজেন যদি 1s2 হতে যায় তাহলে আরেকটা ইলেকট্রন রিসিভ করে কি হবে? হাইড্রাইড আয়ন হয়ে যাবে না? এটা এভাবে হতে পারে। আচ্ছা, all inert gases other than helium have 8 electrons at their outermost energy level. হিলিয়ামের outermost energy level এ কয়টা ইলেকট্রন? দুটা। আর দুইটা। নিয়নের ক্ষেত্রে কি হবে? 8টা 2s2 2p কি 6 না? yes স্যার তাহলে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সবার ক্ষেত্রে কি হবে? মনে করো আর্গনের ক্ষেত্রে কি হবে? তাহলে 3s2 সাধারণভাবে কি হবে? ns2 np6। n এর জায়গায় এখানে আর্গনের ক্ষেত্রে কি হবে? 3। ক্রিপ্টনের জায়গায় n এর জায়গায় কি হবে? 4। জেননের ক্ষেত্রে n এর জায়গায় কি হবে? 5। বিষয়টা কি বুঝছো? জি স্যার। রেডন হবে 6। তাহলে রেডনের আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন হবে 6s2 6p কি 6। আচ্ছা, ক্লিয়ার? When Yes, sir. constituting molecules, an element obtains the electronic configuration of inert gas. যখন মলিকিউল ফর্ম করবে তখন সবগুলো এলিমেন্টই কি করবে? তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন অবশ্যই কি গেইন করবে। জি স্যার। হোল্ডিং ইলেকট্রনস, আজান দিচ্ছে। শেষ করব। হোল্ডিং ইলেকট্রনস বাই মিনস অফ ডোনেটিং, অ্যাকসেপ্টিং অর শেয়ারিং ইলেকট্রনস। তাহলে এই যে ইলেকট্রন গেইন করবে এটা কিভাবে করতে পারে? তিনটা উপায়। ডোনেট করতে পারে, রিসিভ করতে পারে, অথবা শেয়ার করতে পারে। তো এই তিনটা জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসের আমাদের আলোচ্য বিষয় থাকবে কি 5.6, 5.7 and 5.8। তিনটাই ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। 5.6, 5.7 and 5.8। ওকে? yes sir হোমওয়ার্ক গুলো যেগুলো বলছি ওগুলো একটু দেখবা আর এই তিনটা রিডিং করবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।